ওকে, আজকে আমরা শিখব হচ্ছে পঞ্চম পরিচ্ছেদের ধ্বনি ও বর্ণ। আচ্ছা, দেখো ধ্বনি ও বর্ণ কাকে বলে এবং ধ্বনি ও বর্ণের বিস্তারিত আলোচনা আমরা এই পার্টে করব এবং এখান থেকে যে আমাদের ধ্বনি ও বর্ণ পার্ট আছে পঞ্চম পরিচ্ছেদ, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আন্ডারলাইন করব। দেখো এখানে কি দেওয়া আছে, ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। বাংলা ভাষায় মোট 37টি মৌলিক ধ্বনি রয়েছে। এটাও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে কয়টি? বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি রয়েছে 60টি। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। আচ্ছা, কয় ভাগে ভাগ করা হয় এটা আমরা একটু আন্ডারলাইন করে রাখি, দুই ভাগে। এবং কি কি তা? স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। মৌলিক স্বরধ্বনি 60টি। আচ্ছা, এই যে আমরা যেই 37টি মৌলিক ধ্বনি পাইলাম, এর মধ্যে হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্বরধ্বনি এবং একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। এই যে স্বরধ্বনি, এই স্বরধ্বনি হচ্ছে কয়টি? 7টি। এই 7টি কি কি? রস্বই, এ, আ, অ, ও, রস্বৌ। এই 7টি ধ্বনি হচ্ছে স্বরধ্বনি। এই যে রস্বই, তারপর হচ্ছে আরেকটা কি, একটা হচ্ছে রস্বই, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে স্বরে আ, একটা হচ্ছে ও, আরেকটা হচ্ছে ও, আরেকটা হচ্ছে রস্বৌ। এই 7টি হচ্ছে মূলত মৌলিক স্বরধ্বনি। এরপর বাকি রয়েছে কয়টা? 37টার আমরা 7টা স্বরধ্বনি পাইছি, বাকি যে 30টা ধ্বনি রয়েছে এগুলো নিয়ে হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। বাকি 30টা কি? মৌলিক ব্যঞ্জন ধ্বনি। এগুলো নিয়ে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। এগুলোর মধ্যে রয়েছে কি? প, ফ, ব, বহ, ত, থ, দ, দহ, ট, ঠ, ড, তারপর রয়েছে ড, চ, স, জ, জহ। আচ্ছা, ক, খ, গ, ঘ, ম, ন, উ, স, স, হ, ল, র, ঢ, র, ঢ, শূন্যটা। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে। আচ্ছা, তৃতীয় বন্ধনী যে এখানে যেই বন্ধনী অর্থাৎ ব্র্যাকেট দেওয়া দেখছো, এটা হচ্ছে তৃতীয় ব্র্যাকেট। এগুলো দেওয়া হচ্ছে মূলত কি বুঝাইছে? এইখান দিয়ে হচ্ছে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করছে। হ্যাঁ, এরপর হচ্ছে যেসব ধ্বনির উচ্চারণের সময় বায়ু মুখ্য গহ্বরের কোথাও বাধা পায় না সেগুলোকে কি বলে? স্বরধ্বনি বলা হয়। আচ্ছা, স্বরধ্বনি কাকে বলে? এই সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম। যেসব ধ্বনি উচ্চারণের সময় মুখ্য গহ্বরের কোথাও বাধা প্রাপ্ত না হয়, অর্থাৎ হয় না, সেগুলো হচ্ছে কি ধ্বনি? স্বরধ্বনি। অর্থাৎ এই যে রস্বই, এ, আ, স্বরে আ, ও, তারপর হচ্ছে ও, রস্বৌ, এই সকল ধ্বনি উচ্চারণের সময় কি হয় না? কোথাও মুখের মধ্যে কোথাও বাধা প্রাপ্ত হয় না। এরপর অন্যদিকে রয়েছে কি? অন্যদিকে যেসব ধ্বনি উচ্চারণের সময় মুখের বায়ু বাহিরে বের হওয়ার সময় অর্থাৎ বের হওয়ার সময় বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়, সেগুলোকে কি বলে? ব্যঞ্জনধ্বনি বলে। অর্থাৎ স্বরধ্বনির বিপরীতটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি হচ্ছে কখনো মুখে উচ্চারণের সময় মুখের ভিতর কোথাও বাধাপ্রাপ্ত হয় না। অন্যদিকে হচ্ছে ব্যঞ্জনধ্বনি কি করে? উচ্চারণের সময় মুখের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেখানে কি করে? বাধাপ্রাপ্ত হয়। ধ্বনির প্রতীককে কি বলে? বর্ণ বলে। এখানে খুবই গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আছে। দেখো এই যে আর একটা প্রশ্ন পাইলাম আমরা, ধ্বনির প্রতীককে কি বলে? বর্ণ বলে। আচ্ছা, এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার বর্ণকে একত্রে কি হয়? মিলিত হয় বর্ণমালা। আচ্ছা, দেখো যেই বর্ণ আমরা পাইলাম, অনেকগুলা বর্ণ, ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় কি? বর্ণমালা। আচ্ছা, আমরা এটা একটু আন্ডারলাইন করে দিই, এটাকে বলে হচ্ছে বর্ণমালা। ধ্বনি বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়। আচ্ছা, বাংলা বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। ব্যঞ্জন ধ্বনির প্রতীককে ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, এই যেখানে রয়ে গেছে, স্বরধ্বনির প্রতীককে কি বলে? স্বরবর্ণ, এবং ব্যঞ্জন ধ্বনির প্রতীককে কি বলে? ব্যঞ্জন বর্ণ বলা হয়ে থাকে। আচ্ছা, বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। আচ্ছা, 50টি বর্ণ পাইলাম। আচ্ছা, আমরা এখানে পাইলাম কয়টা?
50টি বর্ণ পেয়েছি। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ এবং সংখ্যাবর্ণ। মূল বর্ণগুলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণে বিভক্ত। যেমন স্বরবর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় স্বরবর্ণ হচ্ছে 11টি। এই যে দেখো এখানে যে স্বরবর্ণ 11টি দেওয়া আছে, দেখো স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্যৌ, দীর্ঘ উ, তারপর রি, এ, ওই, ও, ঔ, এই 11টি হচ্ছে স্বরবর্ণ। এরপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ এই যে দেখো ক, খ, গ, ঘ, উ, ও, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই যে যেগুলানি দেওয়া আছে এগুলানি হচ্ছে মূলত কয়টা? এখানে হচ্ছে টোটাল 39টি। এই 39টাকে কি বলে? ব্যঞ্জন বর্ণ বলা হয়ে থাকে। এরপর হচ্ছে কারবর্ণ। দেখো কারবর্ণ কয়টি? বাংলা ভাষায় স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপকে কি বলে? হচ্ছে তোমার কারবর্ণ বলা হয়ে থাকে। অর্থাৎ দেখো বাংলা বর্ণমালায় স্বরবর্ণ হচ্ছে কয়টি? 11টি। এবং স্বরবর্ণের যে কারবর্ণ, স্বরবর্ণের যে কারবর্ণ এগুলো কয়টা রয়েছে? হচ্ছে 10টি। এখন আমাদের প্রশ্ন আসতে পারে কোনটার তাহলে নাই? আচ্ছা, আমরা সেটা দেখতেছি যে কোনটার কোনো নেই, তোমার সংক্ষিপ্ত রূপ নেই। সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই যে স্বরবর্ণের সংক্ষিপ্ত 10টি রূপই হচ্ছে কারবর্ণ। কোনটা সংক্ষিপ্ত নেই? এই যে যেই অ, এই অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই। দেখো এই যে এখানে আমরা যেই কারবর্ণের সংক্ষিপ্ত রূপ 10টি, এগুলো নিয়ে কী? এগুলো হচ্ছে স্বরে এই যে আকার, মানে এই যে আ থেকে আসছে, রস্যিকার রস্যই থেকে আসছে, দীর্ঘিকার থেকে আসছে, রস্যৌ আসছে রস্যৌ থেকে, তারপর দীর্ঘকার আসছে দীর্ঘকার থেকে, রিকার আসছে এই যে রি থেকে, একার আসছে এ থেকে, ওইকার আসছে ও থেকে, ওকার। এইভাবে এই 11টি 10টি আসছে কোথা থেকে? এই যে 11টি বর্ণ, এই 11টি বর্ণ থেকে আসছে হচ্ছে এই যে কারবর্ণ। কোনটা নাই? শুধু এই যে অস্বরবর্ণ, এই অস্বরবর্ণের কোনো কি নেই? সংক্ষিপ্ত রূপ নেই। এগুলো ব্যঞ্জন বর্ণের আগে এবং পরে, উপরে নিচে উভয় দিকে যুক্ত হয়ে থাকে। কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে কারবর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে ব্যঞ্জন বর্ণটির সঙ্গে একটি অ আছে বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ কোনো বর্ণমালার সাথে যদি এই যে একটা হসন্ত চিহ্ন কি এখানে দেওয়া আছে? আচ্ছা, এই যে দেখো একটা হসন্ত চিহ্ন, কোনো একটা কি বলে বর্ণর নিচে এরকম দাগ, এটাকে বলা হচ্ছে হসন্ত চিহ্ন। এই চিহ্নটা যদি না থাকে তাহলে বুঝতে হবে যে ওই ইসের সাথে, ওই বর্ণটার সাথে অ আছে বলে ধরে নেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, কোনো কি লাগছে? কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে কারবর্ণ বা হসন্ত চিহ্ন না থাকলে ব্যঞ্জন বর্ণটির সঙ্গে একটি অ আছে বলে ধরে নেওয়া হবে। আমরা তো তোমাকে দেখাইলাম এই তোমাদের যে কোনটা হচ্ছে হসন্ত চিহ্ন। এই হসন্ত চিহ্ন হচ্ছে এই যে সবগুলোর নিচে থাকে, এগুলো বলা হচ্ছে হসন্ত চিহ্ন। আচ্ছা, এরপর হচ্ছে কি? অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্পের রূপের নাম হচ্ছে অনুবর্ণ। এই যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বরবর্ণটা আমরা কি পাইলাম? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা পাইছি হচ্ছে এটা কি বলো? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কারবর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কারবর্ণ। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত বা বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেপ, বর্ণের সংক্ষেপ। আচ্ছা দেখো, ফলা ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডানে পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে। আচ্ছা, এই যেখানে ফলা কাকে বলে এটার একটা সংজ্ঞা পাওয়া গেছি যে ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডানে বা পাশে ঝুলে থাকে, এগুলোকে কি বলে? ফলা বলে। যেমন হচ্ছে এই যে ন, তারপর ব ফলা, তারপর হচ্ছে এই যে ম ফলা, তারপর হচ্ছে জ ফলা, তারপর হচ্ছে র ফলা, তারপর হচ্ছে ল। এগুলো র এর অনুবর্ণ। আচ্ছা, রেফ হচ্ছে র এর একটি অনুবর্ণ। এই যে এটা একটা হচ্ছে, এটা আসছে কোথা থেকে? এই যে র, এই র থেকে আসছে রেফ। আচ্ছা, আমরা এটাকে আর একটু সুন্দর করে দেই। এই র থেকে আসছে কোথা? কি? রেফ। আচ্ছা, বর্ণের সংক্ষেপ। যুক্ত বর্ণ লিখতে অনেক সময়
বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, এগুলোকে বর্ণ সংক্ষেপ বলা হয়ে থাকে। বর্ণ সংক্ষেপ কাকে বলে? যুক্তবর্ণ লেখার সময় বর্ণকে সংক্ষিপ্ত করা হয়, একে বর্ণ সংক্ষেপ বলা হয়ে থাকে। যেমন এই যে উ, দ, ন, ন, তারপর হচ্ছে ম, তারপর হচ্ছে স, স, এগুলো ইত্যাদি। আচ্ছা, এছাড়া খণ্ডত বর্ণটি ত এর সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, সংক্ষেপে যা বাংলায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত। আচ্ছা, এই যে দেখো, এই যে ত, এই যে খণ্ডত, এই খণ্ডটা, এই খণ্ডত, এই খণ্ডতা কিসের সংক্ষিপ্ত রূপ? এই যে ত, এই ত এর সংক্ষিপ্ত রূপ। অনেক সময় প্রশ্ন আসে যে খণ্ডত কিসে, কোন বর্ণটির সংক্ষিপ্ত রূপ, এরকম থাকে। সেক্ষেত্রে এটা আমরা দেখাবো কি, খণ্ডত হচ্ছে ত এর সংক্ষিপ্ত রূপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আচ্ছা, এরপর যুক্তবর্ণ। যুক্তবর্ণ তো আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি কিভাবে যুক্তবর্ণ হয় আর কি। এক বা একাধিক বর্ণমালা যখন, বর্ণমালা না সরি, এক বা একাধিক হচ্ছে বর্ণ যুক্ত থাকে, হ্যাঁ, একটার সাথে আরেকটা যুক্ত হয়। দেখো যুক্তবর্ণ কাকে বলে? একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি করে। আচ্ছা, আমরা পাইলাম যুক্তবর্ণের একটা সংজ্ঞা পাইলাম যে একাধিক বর্ণ যুক্ত হয়ে কি করে, একটি যুক্তবর্ণ তৈরি করে। যুক্তবর্ণ হওয়ার বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো চেনা যায় না। এগুলোকে আবার দুই রকমে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্বচ্ছ যুক্তবর্ণ, একটা হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ। তবে এই যে দুই প্রকার যুক্তবর্ণ রয়েছে, এই যুক্তবর্ণ দুই প্রকারের মধ্যে অস্বচ্ছ যুক্তবর্ণগুলো বেশি আসে পরীক্ষায়। এই যে দেখো, এই পরীক্ষায় এই যে যেই উদাহরণ দেওয়া আছে, এগুলোর মধ্যে বেশি আসে কোনগুলো, আমি হচ্ছে ওগুলো তোমাদের ইন্ডিকেট করে দিতেছি বা আন্ডারলাইন করে দিতেছি। দেখো কোনগুলো এই যে আসে বেশি। স্বচ্ছ বর্ণ ইসের মধ্যে, স্বচ্ছ যুক্তবর্ণের মধ্যে কোনগুলো আসে? এই যে শয়ফ, তারপরে যে এটা, এইটা, তারপর হচ্ছে এই যে এটা আসে, তারপর হচ্ছে এখান থেকে এইটা আসে। এই যে এই কটাই মূলত বেশি আসে হচ্ছে স্বচ্ছ থেকে। একটা, এই যে এটা, তারপর হচ্ছে এটা, এইগুলো আসে, হ্যাঁ। আবার অনেক সময় এটাও দেওয়া থাকে, হ্যাঁ, এইটা। সবচেয়ে বেশি প্রশ্ন যুক্তবর্ণ থেকে যদি কখনো প্রশ্ন আসে, তাহলে অস্বচ্ছ যুক্তবর্ণ থেকেই বেশি আসে। এর মধ্যে কোনগুলো বেশি আসে? এই যেটা, এরপর হচ্ছে তোমার হচ্ছে এইটা, এটা, এটা আসে না। তারপর হচ্ছে এটাও তেমন একটা দেখা যায় না, এটা আসে। উইয়োযোগ, এটা আসে অনেক সময়, এটা অনেক বেশি আসে, এটাও আসে। তারপর হচ্ছে এটা আসে, তারপর হচ্ছে এটাও আসে। টঠ, উত, এটাও আসে না, এটাও আসে না তেমন একটা, এটা না। রন্ধ্র, বৈব, বৈধ, এটা তেমন একটা দেখি না। এইটা আসে অনেক বেশি। তারপর হচ্ছে এটা আসে, তারপর হচ্ছে এইটা আসে, তারপর আর এটা মাঝে মাঝে দেখা যায়, হ্যাঁ। এই যে এখানে যে কটা আমি মূলত গোল করে দিয়ে দিছি, এই যে যুক্তবর্ণ থেকে যদি প্রশ্ন আসে, তাহলে হচ্ছে এই স্বচ্ছ যুক্তবর্ণ থেকে এই যে 4-5টা আছে, এগুলো আসে। এবং অস্বচ্ছ যে যুক্তবর্ণগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে এইটা, এটা, এটা, তারপর হচ্ছে এটা, 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 তারপর এটা, এটা, তারপর এইটা, এটা, 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 এইটা, এইগুলোই এসে থাকে বিভিন্ন পরীক্ষায়, এগুলো নিয়ে আসে। এখান থেকে যুক্তবর্ণ থেকে যদি প্রশ্ন হয়, তাহলে এগুলো থেকে আসে। এরপর সর্বশেষে আমাদের কি আছে দেখো, সংখ্যা বর্ণমালা। আচ্ছা, সংখ্যা বর্ণ বাংলা ভাষার সংখ্যা নির্দেশ করার জন্য 10টি বর্ণ সংখ্যা বর্ণ রয়েছে। আচ্ছা, কয়টি রয়েছে? বাংলা ভাষার সংখ্যা বর্ণ নির্দেশ করার জন্য কয়টি বর্ণ রয়েছে? 10টি বর্ণ রয়েছে। এটা তো আমরা জানি, এই যে 1 থেকে শুরু করে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, এই 10টি বর্ণই হচ্ছে সংখ্যা বর্ণ। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারের যতগুলো প্রশ্ন আমরা এতক্ষণ দেখলাম এবং আনলাইন করলাম, এইগুলো একসাথে একবার একটু দেখি। আচ্ছা, চলো দেখো,
এই যে আমরা পাইলাম ধ্বনি ও বর্ণর মধ্যে ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক, এবং আমরা বাংলা ভাষায় মোট কতটি মৌলিক ধ্বনি পাইছি? 37টি মৌলিক ধ্বনি পেয়েছি, যার মধ্যে হচ্ছে 60টি হচ্ছে স্বরধ্বনি মৌলিক ধ্বনি, স্বরমৌলিক ধ্বনি। এই যে এগুলো হচ্ছে স্বরমৌলিক ধ্বনি, এবং ব্যঞ্জন মৌলিক ধ্বনি পাইছি কয়টি? 30টি। এই যে 30টি এগুলো পাইলাম আমরা। এরপর পাইছি আমরা স্বরধ্বনি কাকে বলে? যে সকল ধ্বনি উচ্চারণের সময় কোনো বাধাপ্রাপ্ত না হয়, মুখের মধ্যে বাধাপ্রাপ্ত না হয়, সেগুলোকে কী বলে? আমরা স্বরধ্বনি বলি। এবং যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখের বিভিন্ন স্থানে বাধাপ্রাপ্ত হয়, সেগুলোকে আমরা কি বলি? ব্যঞ্জন ধ্বনি বলে থাকি। এবং ধ্বনির প্রতীককে আমরা কি বলি? ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। আচ্ছা, এটা একটু করে দিই। ধ্বনির প্রতীককে কি বলে? বর্ণ বলে থাকে। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর হচ্ছে ভাষার সবগুলো বর্ণ মিলে একত্রে কি বলে? সেটাকে বলা হচ্ছে বর্ণমালা। আচ্ছা, বর্ণমালা বলা হয়। বর্ণমালা দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। মূল বর্ণমালায় সংখ্যা আছে কয়টা? বর্ণের সংখ্যা আছে কয়টা? 50টি। বর্ণের সংখ্যা আছে 50টি। এর মধ্যে হচ্ছে স্বরবর্ণ হচ্ছে 11টি, এবং ব্যঞ্জন বর্ণ আমরা পেলাম হচ্ছে 39টি। এই যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হয় হচ্ছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কারবর্ণ। কারবর্ণের সংখ্যা হচ্ছে 10টি। এর মধ্যে একটির হচ্ছে, মানে স্বরবর্ণের মধ্যে একটির হচ্ছে সংক্ষিপ্ত রূপ নেই, সেটা হচ্ছে অ। ঠিক আছে। এরপর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? অনুবর্ণ বলা হয়ে থাকে। দেখো ব্যঞ্জন বর্ণের এগুলোর মধ্যে কি বলে? সেগুলোকে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে অনুবর্ণ বলা হয়ে থাকে। আবার ফলার আমরা একটাই পাইছি যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ও অন্যান্য ব্যঞ্জনের নিচে অথবা ডানে পাশে ঝুলে থাকে যেগুলো, সেগুলোকে কি বলে? ফলা বলে থাকে। সেগুলোকে ফলা। আচ্ছা, সেগুলোকে কি বলে? ফলা বলে। এরপর রেফ হচ্ছে র এর একটি অনুবর্ণ। এই যে এইটা হচ্ছে এটার একটা সংক্ষিপ্ত রূপ। এরপর আরেকটা জিনিস পেয়েছি আমরা, সেটা হলো খণ্ডত হচ্ছে ত বর্ণের সংক্ষিপ্ত রূপ। এটা মনে রাখবা। এরপর হচ্ছে পাইছি আমরা যুক্তবর্ণ পাইলাম। এখানে যুক্তবর্ণ পাইছি দুই ধরনের। যুক্তবর্ণ হচ্ছে এক বা একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি করে। যুক্তবর্ণ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা স্বচ্ছ যুক্তবর্ণ আর একটা হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ। এই যে দুই রকমের যুক্তবর্ণ রয়েছে। এর মধ্যে আমরা তোমাদের দেখায় দিছি যে কোনগুলো আসতে পারে পরীক্ষায়। স্বচ্ছ বর্ণ যুক্তবর্ণের মধ্যে হচ্ছে এটা এগুলো আসতে পারে, এবং অস্বচ্ছ যুক্তবর্ণের মধ্যে এটা, তারপর এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এখান থেকে এটা এসে থাকে। আচ্ছা, আরেকটা রয়ে গেছে, এটা হচ্ছে এই যে এটা অনেকবার পরীক্ষায় আসে। আর এরপরে আমরা সর্বশেষে পেলাম হচ্ছে সংখ্যাবর্ণ পাইলাম কয়টি? 10টি। আচ্ছা, আমরা 5 নম্বর পরিচ্ছেদে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এগুলো আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিলাম, এবং এই প্রশ্নগুলো তোমরা মনোযোগ সহকারে পড়বা। এবং এখান থেকে বিগত সালে যত প্রশ্ন আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বোর্ডে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।